করোনা বিধ্বস্ত মহারাষ্ট্রে আজ আলিবাগ উপকূলে আছড়ে পড়ল নিসর্গ। ঝড়ের গতি ছিল ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার। রীতিমতো তাণ্ডব চালায় মহারাষ্ট্র উপকূলে। মুম্বাইতেও ঝড়ের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিউজ 18-এ ক্যামেরা বন্দী হয়েছে সাইক্লোনের আইয়ের ছবি। যত সময় যাচ্ছে মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে নিসর্গের তাণ্ডবের ছবি আসছে। আরো একটি জায়গা দেখছি যেখানে কাদা জল প্রবল বেগে বইছে। নিসর্গের প্রভাবেই এই ছবি, এবং রাস্তার দুধারে দাঁড়িয়েছিল বাইক, বেশ কিছু বাইক, তার মধ্যে বেশ কয়েকটি বাইক ভেসেও যায় এই কাদা জলে, যা আশেপাশের এলাকায় যথেষ্ট আতঙ্কের পরিবেশ তৈরি করে। মুম্বাই শহরে বেশ কিছু জায়গায় গাছ উপড়ে পড়তে দেখা যায়। যদিও সরকারের তরফ থেকে আগেই বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল, প্রায় 1 লক্ষ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছিল। হতাহতের কোনো খবর নেই। মালাবার হিলসের ছবি দেখছি। সেখানে বহুতলের ছাদে টিনের শেড ছিল। নিসর্গের দাপটে সেই শেড উড়ে যাচ্ছে। ঘন্টায় ঝড়ের গতিবেগ ছিল 100 থেকে 120 কিলোমিটার। মানবা, মহারাষ্ট্রের মানবায় ব্যাপক ঝড়, ব্যাপক বৃষ্টি। কোথাও এ রাজ্যের মানুষের কাছে আমফানের স্মৃতি উস্কে দিচ্ছে এই ছবি। এদিকে বেশ কিছু ছবি আপনাদেরকে দেখালাম, যার জেরে নিসর্গের জেরে বেশ কিছুক্ষণ বন্ধ ছিল এয়ারপোর্ট। সন্ধ্যে 6টা থেকে বিমান চলাচল শুরু হয় এবং রানওয়েতে কিভাবে জল জমে গিয়েছে। একটি বিমান যখন রানওয়ে দিয়ে যাচ্ছে সেই ছবি দেখেই স্পষ্ট। মুম্বাই বিমানবন্দরের ছবি দেখছি। কিছুক্ষণ বন্ধ ছিল এয়ারপোর্ট, যদিও ফের সন্ধ্যে 6টা থেকে বিমান চলাচল শুরু হয়। अभी क्या हो रहा है इसमें? ये क्या हो रहा है पर? अरे वो এদিকে ঠিক কয়েকদিন আগে এরকমই একটি বুধবার রাজ্যে এই সময় তাণ্ডব পরিস্থিতি তৈরি হয়েছিল আমফানের জেরে। আর সেই আমফান পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে এবার রাজ্যে আসছে কেন্দ্রীয় দল। মূলত কোন কোন জায়গাগুলো তারা খতিয়ে দেখবে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির ঘোষাল। আবির, দেখো, আমফান পরবর্তী সময়ে রাজ্যে যে বিভিন্ন জেলাগুলিতে ক্ষতি হয়েছিল তার মধ্যে অন্যতম ছিল দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর। তো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে এবং একই সঙ্গে প্রধানমন্ত্রী দপ্তরের তরফ থেকেও জানানো হয়েছিল যে কেন্দ্রীয় প্রতিনিধি দল তারা বিভিন্ন জায়গাতে তারা পরিদর্শনও যাবেন এবং ক্ষয়ক্ষতির যে বিষয়গুলো নিয়ে বলা হয়েছে সেই বিষয়গুলো তারা পরিস্থিতি খতিয়ে দেখবেন। ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে তাদের যে ফান্ড যেটা দেওয়ার কথা হয়েছিল সেটা দেওয়া হয়েছিল। তো
যেটা জানা যাচ্ছে সূত্র মারফত যে 5 তারিখে কেন্দ্রীয় প্রতিনিধি দল আসছে এবং তারা এই 3টি জেলা দেখার কাজ শুরু করবে। তবে প্রথম দিন তাদের দক্ষিণ 24 পরগনার বেশ কতগুলি জায়গা দেখার কথা রয়েছে এবং তারপর উত্তর 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে যেতে পারে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। ধন্যবাদ। চোখ রাখবো পরে খবরের দিকে। নাম না করে অমিত শাহকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীর অভিযোগ কেউ কেউ মিথ্যে কথা বলছেন, পরিযায়ী শ্রমিকদের প্ররোচিত করছেন। কিন্তু পরিযায়ীদের ট্রেন ভাড়া দিচ্ছে রাজ্য। ইতিমধ্যে বহু মানুষ ফিরেছেন রাজ্যে, আরো অনেকে ফিরছেন। রাজ্য সরকার ঢুকতে না দিলে এত লোক কি করে আসছে, প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেউ কেউ বাইরের লোক এসে দুটো খেতে দেবে না, কিন্তু প্ররোচনা দেবে এবং আপনাদের উত্তেজিত করবার চেষ্টা করবে। কেউ কেউ তো বলতেই শুরু করেছে আমরা নাকি আপনাদের ঢুকতেই দিইনি। আমরা যদি ঢুকতে না দিই তাহলে বাংলায় ইতিমধ্যেই শুধু ট্রেনে 2.4 লক্ষ লোক এলো কি করে, আর আরো 1.5 লক্ষ লোক ট্রেনে আসবে উইদিন 10th জুন। আর রাস্তায় এসছে, বাসে বা রাস্তায় এসছে প্রায় আরো 6.5 লক্ষ। তাহলে আমরা যদি ঢুকতে নাই দিতাম তাহলে কি করে 2.4 1.5 মিনস 4 লক্ষ ট্রেনে আর বাই রোড 6.5, তাহলে কত হলো সংখ্যাটা? 10.5 লক্ষ। টোটাল 10.5 লক্ষ লোক 10ই জুনের মধ্যে বাংলায় ঢুকে যাচ্ছে। অলরেডি ঢুকে গেছে, শুধুমাত্র 1.5 লাখ বাকি আছে। 8.5 লাখ ইতিমধ্যে ঢুকে গেছে। এদিকে 1 জুনে নিউজ 18কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকার অমিত শাহ দাবি করেছিলেন অনেক রাজ্য শ্রমিকদের ফেরাতে রাজি ছিল না, বাংলাও রাজি ছিল না। পরিযায়ী স্পেশাল ট্রেনকে করোনা এক্সপ্রেস বলেছিলেন মমতা। বাংলার মানুষ এ কথা মনে রাখবেন। बीच में अभी कोरोना वायरस को लेकर भी उन्होंने कहा, जो ट्रेन जा रही थी माइग्रेंट्स को लेकर, उन्होंने कहा कि ये एक पॉलिटिकल कंस्पिरेसी है। उन्होंने कहा कि ये जो है क्या कहते हैं, कोरोना एक्सप्रेस बोला उसको। तो इस सब को आप कैसे देखते हैं? ये वेस्ट बंगाल से सेंटर की जो लड़ाई है ये बढ़ती ही जा रही है, ये दरार जो है और गहरी होती जा रही है। हमारी कोई लड़ाई नहीं है, मैं स्पष्ट कर दूं। यूपी के अंदर 1200 से ज्यादा ट्रेनें गई, बिहार के अंदर लगभग 1000 ट्रेनें गई हैं, बंगाल के अंदर 100 ट्रेन भी नहीं गई हैं। और कोई बंगाली अपने राज्य के अंदर वापिस जाना चाहता है और उसको कोरोना एक्सप्रेस का नाम देना, क्या वो बंगाली का अधिकार नहीं है अपने घर वापिस जाने का? मैं आपकी चैनल के माध्यम से ममता दीदी को पूछना चाहता हूं, क्या गुनाह है वो बंगाली नागरिक का जो कहीं तमिलनाडु में बैठा है, गुजरात में बैठा है, महाराष्ट्र में बैठा है, वो अपने परिवार के साथ इस संकट के समय रहना चाहता है, तो उनको वापिस न भेजे केंद्र सरकार? और सब राज्यों ने अपने अपने प्रवासी मजदूरों को लिया है, सिर्फ बंगाल में नहीं गए, सबसे कम बंगाल ने लिया है, आज भी ट्रेनें नहीं ले रही। और मैं मानता हूं कि बंगाल की जनता ये वाक्यों को चुनाव में ढंग से याद रखेगी कि जो बंगाली आ रहे हैं उनको आपने कोरोना एक्सप्रेस का नाम दिया है। এদিকে বর্ধমানে সহ উপাচার্য নিয়োগ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল তা নিয়ে এবার মুখ খুললেন রাজ্যপাল জগদীপ ধনখড়। পুরো বিষয়টি ক্লোজ চ্যাপ্টার। মুখ্যমন্ত্রী গোটা বিষয়টা নিয়ে সমাধান সূত্র দেবেন বলে আশা প্রকাশ রাজ্যপালের। इस पूरे विषय के ऊपर मैंने पूरे घटना के ऊपर एक ढक्कन लगा दिया है और मैंने पूरी घटना के ऊपर ढक्कन लगाने से पहले बहुत चिंतन किया, बहुत मंथन किया और मुख्यमंत्री जी से बात की। मुख्यमंत्री जी के उत्साहपूर्ण रिस्पॉन्स के बाद कि उनकी चिंता इस मामले में मेरे बराबर थी या इससे ज्यादा थी, तो मैं सबसे उचित समझता हूं कि इस पूरे घटनाक्रम पर और विचार विवाद कोई फायदा करने वाला नहीं है। मैंने मामला पूरा फिलहाल माननीय मुख्यमंत्री के विवेक पर छोड़ दिया है और मैं मानकर चलता हूं कि मुख्यमंत्री जी विवेकपूर्ण तरीके से मामले पर ध्यान केंद्रित करेंगी और एक ऐसा मेथड निकालेंगी जिससे ऐसी घटना बाद में न हो और वर्तमान स्थिति का भी निराकरण हो। এদিকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ভূয়সী প্রশংসায় রাজ্যপাল জগদীপ ধনখড়। পার্থ চট্টোপাধ্যায় বন্ধুর মতো বললেন জগদীপ ধনখড়।
I can tell you, if I have a friend in the Ministry of Mamata Banerjee, it is Partho Chatterjee. I have been talking to him every second day. An extremely fine gentleman, enormously gifted. যদিও গতকালই রাজ্যপালের বিরুদ্ধে তোপ দাগেন শিক্ষামন্ত্রী। যে আসন রাজ্যপালের আসনে বসে আচার্য, এটা সম্মানিক একটা পদ, সেই পদটাকে তিনি ছেলে খেলা করছেন। আমরা এটা মানব না। উনি দায়িত্ব নিয়েছেন, আশিসবাবু তাকে দায়িত্ব দিয়েছেন উপাচার্য, এবং শুধু তাই নয়, আমরা পরে শুনলাম উনি ফোনে আমাকে উপাচার্য পর্ষদ জানালো, ফোনে উনি সবাইকে ভয় দেখাচ্ছেন, ফোনে উনি সবাইকে ভয় দেখাচ্ছেন, দেখবো তোমাকে সাসপেন্ড করে দেবো, তোমাকে খতম করে দেব। আমি রাজ্যপাল মহোদয়কে অত্যন্ত বিনয়ের সঙ্গে বলতে চাই, এই কাজটা তিনি যেন না করেন। পানিহাটিতে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। আজ দুপুরে পানিহাটি পুরসভার বিদায়ী উপপুরপ্রধান মলয় রায়ের অমরাবতীর বাড়িতে সশস্ত্র দুষ্কৃতীদের তাণ্ডবের অভিযোগ। কি কারণে তাণ্ডব তা স্পষ্ট নয়। দুষ্কৃতীরা মলয়বাবুর বাড়িতে ভাঙচুর না চালালেও বাড়ির পাশের একটি ক্লাবে যথেচ্ছ ভাঙচুর চালায়। তিনি আরো বলেন, পানিহাটি যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তার ছেলেকে খুন করার উদ্দেশ্যে সশস্ত্র অবস্থায় 50 যুবক তার বাড়িতে চড়াও হয়েছিল। পানিহাটি পুরসভার বিদায়ী উপপুরপ্রধান মলয় রায়ের অমরাবতীর বাড়ির পাশের একটি ক্লাবে যথেচ্ছ ভাঙচুর চালানোর অভিযোগ করলেন মলয় রায়। তিনি বলেন, পানিহাটি যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তার ছেলেকে খুন করার উদ্দেশ্যেই সশস্ত্র অবস্থায় 50 যুবককে তার বাড়িতে পাঠানো হয়। কথা বলবো প্রতিনিধি অরুণ ঘোষের সঙ্গে। অরুণ, ঠিক কি অভিযোগ এবং কাদের বিরুদ্ধে অভিযোগ? হ্যাঁ দেখো, এটা তৃণমূলের গোষ্ঠী হলো পানিমলের প্রাক্তন উপপ্রধান, তিনি ওখানকার তারই ছেলের সঙ্গে মারামারি হয় পাড়ারই এক যুবকে, তিনিও তৃণমূল করে। এবার দুজনে মারামারি ফলে বাড়িতে যখন তার বাড়িতে এসে আজকে তাকে না পেয়ে তার পাশে একটি ক্লাব ছিল, সেই ক্লাবে কিন্তু ভাঙচুর করে এলাকার এক দুষ্কৃতী, এমনটাই অভিযোগ। ফলে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি জানিয়েছেন। পানিহাটি তৃণমূল কংগ্রেসের যে বিদায়ী পৌরসভার উপপ্রধান মলয় রায়, তিনি অভিযোগ জানিয়েছেন যে কেন এই ধরনের ঘটনা তার পরিবারের সঙ্গে ঘটলো, তিনি বিষয়টা জানতে চান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। বাড়ছে সংক্রমণ, তার মধ্যেই শুরু আনলক 1। ছন্দে ফিরলেও করোনা থেকে বাঁচতে সতর্ক তো থাকতেই হবে। সেটাই বোঝাতে অভিযানে নামলো পুলিশ। স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা দেখতে বাসে বাসে অভিযান চলে, সঙ্গে মাস্ক বিলি। পথচারীদেরও সচেতনতার পাঠ দেন পুলিশ কর্মীরা। লকডাউন উঠে আনলক শুরু হতেই সচল কলকাতা। রাস্তাঘাটে ফিরছে চেনা ভিড়, বাস ধরতে হুড়োহুড়ি। একদিকে যেমন বাড়ছে দুর্ভোগ, আরেকদিকে তেমন সংক্রমণের আশঙ্কাও বাড়ছে। এই পরিস্থিতিতে আসরে নামলো কলকাতা পুলিশ। বাসে দূরত্ববিধি মানা হচ্ছে কিনা, অতিরিক্ত যাত্রী নেওয়া হচ্ছে কিনা, স্যানিটাইজ করা হয়েছে কিনা, এসব দেখতে মঙ্গলবার নিউ আলিপুরে বাসে বাসে অভিযান চালায় পুলিশ। মাস্ক পরা নিয়ে যাত্রীদের সচেতন করা হয়। ড্রাইভার, কন্ডাক্টর প্রত্যেকের কারো মাস্কের প্রয়োজন রয়েছে কিনা, গাড়ির ঠিক মতো স্যানিটাইজ হয়েছে কিনা, এছাড়াও যারা যাত্রী রয়েছেন তাদের মধ্যে কোনো রকম স্যানিটাইজার বা মাস্কের কোনো প্রয়োজন রয়েছে কিনা, এই বিষয়ে জিজ্ঞাসাবাদ পুলিশের করা হচ্ছে। তো অনেক যাত্রীরা দেখছি মাস্ক পরছে না, শুধু রুমাল বেরিয়ে চলে যাচ্ছে, এটা উচিত না। মাস্কটা কত দাম? 10-20 টাকা দাম, পরা উচিত। এগুলো ভালোই ব্যবস্থা নিয়েছেন। একজনের মাস্ক আছে, আমি বললাম না একজনের নেই, ওনাকে উনি মাস্ক দিলেন এবং আমিও একটা এক্সট্রা চেয়ে নিলাম, আমার কাছে রাখলাম। কাকুরগাছিতে একই ছবি। রাস্তায় নেমে সচেতনতা প্রচার চালান ফুলবাগান থানার ওসি। বাস, অটো, ট্যাক্সিতে মাস্ক বিলি করে পুলিশ। ফুলবাগান থানার ওসি উনি নিজেই নেমেছেন, রাস্তায় তদারকি করছেন এবং প্রত্যেককেই বলছেন যাতে তারা প্রত্যেকে মাস্ক ব্যবহার করেন। যারা নাকে মুখে রুমাল দিয়ে আসছেন তাদের কিন্তু হাতে মাস্ক তুলে দিচ্ছেন। বেলেঘাটা মৌলালিতেও পথচারীদের হাতে মাস্ক তুলে দেওয়া হয়। সংক্রমণ রুখতে মাস্ক যে বাধ্যতামূলক
তা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করে পুলিশ। নিউজ 18 বাংলা।